আপনারা যেই 12ই ফেব্রুয়ারির গর্ভে জন্ম নিয়েছেন সেই 12ই ফেব্রুয়ারিকে অস্বীকার করছেন, অর্থাৎ জন্ম নেওয়া সন্তান পিতামাতার বিবাহকে অস্বীকার করছেন। মিস্টার তারিক জিয়া, অনারেবল প্রাইম মিনিস্টার তারিক জিয়া, ইটস ভেরি আনফরচুনেট আপনি পার্লামেন্টে থাকা অবস্থায় এই ধরনের নাটক করা হবে এবং এটা ডিরেকশন আপনি দিবেন। জনগণের জন্য সংবিধান, সংবিধানের জন্য জনগণ নয়। তিনি বলেছিলেন যে তৎকালীন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং তিনি তা মঞ্জুর করেছেন। পরবর্তী পর্যায়ে আপনারা দেখেছেন দুইটা মিডিয়ার সাথে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি তা অস্বীকার করেছেন। পুরো বিএনপি মুফতি আমির হামজাকে ভয় পায়। মুফতি আমির হামজার বিরুদ্ধে পুরো বিএনপি লেগেছে। মিস্টার তারেক রহমান, আপনার কোনো প্ল্যানই কাজ করবে না। মনে রাখবেন, ওবায়দুল কাদের, সালমান এফ রহমানরা যেমন শেখ হাসিনাকে বাঁচাইতে পারে নাই, সালাউদ্দিনরাও কিন্তু আপনাকে গণরোষ থেকে বাঁচাতে পারবে না, জনরোষ থেকে বাঁচাতে পারবে না, যদি আপনি জনগণের কণ্ঠস্বরকে শুনতে না পান। সালাউদ্দিন যতই হ্যাডম দেখায়, পুরো হ্যাডম পোলাপান জয় বাংলা করে দিছে স্টেডিয়ামে, তার ছবি ভেসে উঠেছে স্টেডিয়ামের স্ক্রিনে, আর সবাই আওয়াজ দিতেছে ভুয়া ভুয়া বইলা চ্যাংরা প্যাংরা। দেখে সব হ্যাডম পোতায় গেছে স্টেডিয়ামের এই ভুয়া ভুয়া আওয়াজকে তোর বট বলে উড়াই দেওয়ার কোনো উপায় নাই। শেয়ার বিএনপি দিয়েছে, পার্লামেন্টে জামাতকে বেশি সিট বিএনপি জোটের মাধ্যমে এসেছে, আর এই বিএনপি জামাতের বিরোধিতা করতে করতে 18 মাসে এখন জামাতকে বিরোধী দলে নিয়ে এসেছে। ছাত্র দলের সারা দেশে নতুন করে কমিটি গঠন হয়েছে। এর আগে জেলা পর্যায়ে যে কমিটি গঠিত হয়েছিল সেই কমিটি নিয়ে দেশের বিভিন্ন জায়গায় চান্দা লাগলে চান্দা দে, কমিটিতে নাম দে ইত্যাদি স্লোগানগুলো আপনারা শুনেছেন। ঘোষণা করব আমার সদর উপজেলা ছাত্র দলের সভাপতি, সাধারণ সম্পাদক, নোয়াখালী পৌরসভার আমি আহ্বায়ক, আমার সদস্য সচিব জিয়াদুল ইসলাম সজীব, নোয়াখালী সরকারি কলেজের আকবর সভাপতি, উনি আমাদের সবাইকে ওনার নিজের লোকের কারণে বঞ্চিত করে দিয়েছে। আসসালামু আলাইকুম। আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। তো বেশি আর কথা বলবো না, বেশি কথা না বলে চলুন চলে যাই আজকের মূল পর্বে। জনাব মুফতি আমির হামজা এমপিকে অবরুদ্ধ করে রেখেছিল ছাত্র দলের সন্ত্রাসীরা। বিএনপি ছাত্রদল উদ্দেশ্যমূলকভাবে ঠান্ডা মাথায় বাংলাদেশের অন্যতম এমপিদের মধ্যে যারা একদম প্রথম সারির জনপ্রিয় এমপি, যে কয়েকজন এমপি বিপুল ভোটে জয়লাভ করেছেন, তাদের মধ্যে একদম টপ লেভেলের মুফতি আমির হামজা এত বিপুল ভোটে জয়লাভ করেছেন খুব কম আছে খুব কম। সেই মুফতি আমির হামজাকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রদল সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে। তবে বলেন এই যে ছাত্রদলের কিছু উচ্ছৃঙ্খল, নেশাখোর, মাদকাসক্ত, চান্দাবাজ, সন্ত্রাসী ছেলেপেলে যে মুফতি আমির হামজা এমপিকে অবরুদ্ধ করে রেখেছে, তাকে ডিস্টার্ব করার চেষ্টা করেছে, বিষয়টা শুধু এভাবে দেখলে হবে না। পুরো বিএনপি মুফতি আমির হামজাকে ভয় পায়। মুফতি আমির হামজার বিরুদ্ধে পুরো বিএনপি লেগেছে। বিএনপির হাইকমান্ড থেকে মুফতি আমির হামজার বিষয়ে নির্দেশনা আছে। কেন আছে আমি আসছি সেদিকে। দর্শক, প্রথমে বাংলাদেশের একজন নির্বাচিত এমপি, বিপুল ভোটে নির্বাচিত এমপি, এবং একটা সরকারি কলেজের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত হয়েছেন, সেই অবস্থায় এটা কোনো পলিটিক্যাল প্রোগ্রাম না, এটা খেলাধুলার প্রোগ্রাম। সেখানে উদ্দেশ্যমূলকভাবে গুপ্ত রূপ ধারণ করে তাকে তার বিরুদ্ধে ভুয়ো স্লোগান দিয়ে অবরুদ্ধ করে রাখার যে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে বিএনপি ছাত্রদল, আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এটা গণতন্ত্রের জন্য অশনি সংকেত। কারণ একজন নির্বাচিত প্রতিনিধি, যাকে জনগণ ভোট দিয়েছে এবং যাকে সরকারি কলেজ কর্তৃপক্ষ দাওয়াত দিয়ে প্রধান অতিথি হিসেবে নিয়েছে, তাকে এভাবে অবরুদ্ধ করে রাখবে এবং কলেজের প্রিন্সিপাল মুফতি আমির হামজাকে সেভ করার চেষ্টা করবে, তার রুমে নিয়ে পুলিশ এসে পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। এর মানে আজকে এমপিদেরও নিরাপত্তা নেই, এমপিরাও স্বাভাবিকভাবে ইন্টারাকশন করতে পারবে না জনগণের সাথে, এবং বিএনপি এদেরকে কিন্তু কন্ট্রোল করতে পারে না। বিএনপির হাইকমান্ডেরই নির্দেশ আছে, আমি জানি, আমি আসছি সেদিকে। তো দর্শক, এই যে বিষয়টা, যে নির্বাচিত এমপিদেরকেও স্বাভাবিকভাবে চলাফেরা করতে দিতে চাইছে না। ঢাকার একজন এমপি, কর্নেল বাতেন স্যারের কথা বলছি, তাকে পদে পদে আমিনুল হকের লোকজন ইরিটেট করছে, তাকে ডিস্টার্ব করছে। তিনি মসজিদে নামাজ পড়তে গেলেও সেখানে বিএনপির লোকজন ডিস্টার্ব করছে। এর মানে এমপিদেরকে ইরিটেট করছে বিএনপি। এর মানে জনগণের যে রায়, এটা বিএনপি সম্মান করে না। কারণ জনগণের রায়কে সম্মান করলে যেসব এলাকায় জামাতের এমপি নির্বাচিত হয়েছে, সেই সব এলাকায় তাদেরকে স্বাধীনভাবে সুন্দরভাবে নিরাপদে কাজ করতে দিত, কারণ তারা নির্বাচিত জনপ্রতিনিধি। নির্বাচিত জনপ্রতিনিধির সম্মানে বিএনপি বিশ্বাস করে না। সেটা আমির হামজাকে অবরুদ্ধ করে রাখার মতো যে ঘটনা, এই ঘৃণ্য ঘটনা তার মাধ্যমে প্রমাণিত হবে। কোনো লাভ হবে না। আমির হামজা কি, আমি এটা ভালোভাবে অবজার্ভ করেছি। বাংলাদেশের রাজনীতিতে আমির হামজার উচ্চতা অনেক উপরে চলে গিয়েছে, অনন্য উচ্চতায় পৌঁছে গিয়েছেন, তার মাকাম, তার হাল অনেক উপরে। এবং আমির হামজা ছোট্ট একটা মানুষ, কিন্তু পুরোটাই কলিজা। তিনি দুনিয়ার কোনো ষড়যন্ত্র, এগুলো জেল, জুলুম, ফাঁসি, এগুলোকে পরোয়াই করেন না। এগুলো তিনি হেসে উড়িয়ে দেন। সবসময় হাসি খুশি থাকেন, সবসময় একটা চিল মুডে থাকেন, একটা হিউমারাস মুডে থাকেন। যে কোনো সিরিয়াস মোমেন্টকে তিনি দৃঢ়তার সাথে মোকাবেলা করতে পারেন। অতএব এই আমির হামজাকে তো দমন করানো যাবে না, থামানো যাবে না। এবার আসেন যে ঘটনাটা কি, কেন এই ধরনের ঘটনা ঘটছে। নট অনলি আমির হামজা, বিশেষ করে আমির হামজার মতো জনপ্রিয় যারা আছে জামাতের, তাদেরকে থামানোর চেষ্টা করা হচ্ছে। এর কারণ দেখেন, মুফতি আমির হামজার যে জনপ্রিয়তা বাংলাদেশে,
বাংলাদেশের এমন কোনো মানুষ নেই যে মুফতি আমির হামজাকে চেনে না। আচ্ছা, বিএনপির এমন কাকে সবাই চেনে বলেন? খালেদা জিয়া, তারেক রহমান, এরকম 2-4 জনকে বাদ দিলে বাংলাদেশের সমস্ত মানুষ চেনে, এরকম কে আছে? শুনতে অনেকের কাছে খারাপ লাগবে, ডাক্তার শফিকুর রহমানের চাইতে আমির হামজাকে মানুষ বেশি চেনে। এবং আমির হামজা যে জামাত করেন বা এমপি, এটা অনেকে জানে না, কিন্তু আমির হামজাকে চেনে। আমির হামজার যে আকর্ষণ, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, স্টিল নাও, যদিও আমির হামজার সে আগের মতো আকর্ষণ নাই, কারণ তিনি ওরকম ওয়াজ করেন না। একটা সময় আমির হামজার যে আকর্ষণ ছিল বা এখনো যেটা আছে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আমির হামজাকে কেন বিএনপি ভয় পায় এখান থেকে বুঝবেন। কোন একটা মাঠে জাস্ট ঘোষণা দিবে যে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত হবেন, অথবা বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান উপস্থিত হবেন। কোনো প্রচারণা চালানো হবে না, এবং লোক সমাগম করতে জনগণের আসার জন্য বা নেতাকর্মীদের আসার জন্য কোনো খাওয়া দাওয়া থাকবে না, কোনো বাজেট থাকবে না, কোনো বাস বরাদ্দ, গাড়ি ঘোড়া কিছু থাকবে না। জাস্ট একটা স্টেজ সাজানো হবে, প্যান্ডেল করা হবে, যার ইচ্ছে সে আসবে, যার ইচ্ছে সে আসবে না। আপনি এরকম একটা আয়োজন করে দেখেন, আর আমির হামজার জন্য একটা আয়োজন করবেন। কোনো প্রচারণা দরকার নেই, জাস্ট অনলাইনে একটু প্রচার করবেন বা জানিয়ে দিবেন যে আমির হামজা আসবে, আরেক জায়গায় তারেক রহমান আসবে, ডাক্তার শফিকুর রহমান আসবে, কিন্তু কোনো বাজেট থাকবে না। দেখবেন যে আমির হামজার আকর্ষণে যে পরিমাণ মানুষ আসবে, তারেক রহমান কিংবা ডাক্তার শফিকুর রহমানের আকর্ষণে অত মানুষ আসবে না। তারেক রহমানের আকর্ষণে মানুষ আনতে হলে গাড়ি ঘোড়া ভাড়া করা লাগবে, অনেক হিউজ কোটি কোটি টাকা বাজেট লাগবে, তারপর হয়তো অনেক লোক আসবে। তাও আমির হামজার ওয়াজের সমান লোক তারা কোটি টাকা বাজেট করে আনতে পারবে না। ডাক্তার শফিকুর রহমানের প্রোগ্রামে যদি আপনি বিপুল লোক সমাগম ঘটাতে চান, আপনাকে অনেকভাবে চেষ্টা করতে হবে, বা সাংগঠনিক খরচ, অনেক বিষয় আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা। কিন্তু আমির হামজা, মিজানুর রহমান আজহারী, এরা এমন ব্যক্তি, এটা আল্লাহর কোরআনের আকর্ষণ। তারা আসবেন কোথাও শুনলে মানুষ পকেটের টাকা খরচ করে সাইকেল চালিয়ে পায়ে হেঁটে তাকে দেখতে যাবে বা তার ওয়াজ শুনতে যাবে। কিন্তু তারেক রহমান কিংবা ডাক্তার শফিকুর রহমান ওয়াজ শুনতে কেউ যাবে না। জোর করে না নিলে বা সাংগঠনিক সিস্টেমে না নিলে কারো দায় থাকে নাই যে এদের ওয়াজ বা বক্তব্য শুনে আসে। আমির হামজার যে আকর্ষণ, এই তুমুল জনপ্রিয় আমির হামজা, তিনি যদি বলেন যে বিএনপি চাঁদাবাজি করে, চাঁদাবাজরা আমাকে কাজ করতে দেয় না, আমাকে পদে পদে ইরিটেট করে, আমাকে ঘুষ অফার করে, তাহলে বিএনপির মান সম্মান থাকে? আরে সংসদে আপনারা যতই চিল্লাচিল্লি করেন, এগুলোর যে প্রভাব, আমির হামজা একটা ওয়াজে বা এখন আমির হামজা যেখানেই যান, তিনি কোর্টে গেলে ওই দিন পুরো কোর্টের আকর্ষণীয় বিষয় থাকে আমির হামজা। তা আমির হামজা যদি বলেন যে বিএনপি চাঁদাবাজি করে, অমুক তমুক মাদক ব্যবসায়ী করে, তাহলে বিএনপির মান সম্মান কিছু থাকে না, মানুষ বিশ্বাস করবে এবং এটা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়বে। কোটি কোটি টাকা খরচ করে বিশাল মিডিয়া তৈরি করে যে কনসেন্ট ম্যানুফ্যাকচারিং বা মানুষের মাইন্ড সেট আপ করা হয়, ওটা আমির হামজার মুখ থেকে বললেই হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমির হামজাদেরকে এই তাসির দিয়েছেন, যার ফলে বিএনপি আমির হামজাদেরকে ভয় পায়। এই জন্য আমির হামজাদের পেছনে বিএনপি লোক লেলিয়ে দিয়েছে। এমনকি জামাতও বলছে আমির হামজাকে যে বেশি বাড়াবাড়ি করার দরকার নেই, তোমার উপর আলাদা ক্ষোভ আছে। আমি জানি না যে আমির হামজাকে এটা বলেছে কিনা, কিন্তু আমরা জানি যে এরকম ক্ষোভ আছে, কারণ তার যে জনপ্রিয়তা এবং তার বক্তব্যের যে তাসির, এবং তিনি যেভাবে জনগণকে জাগিয়ে তুলতে পারেন, যেভাবে বিএনপির বিরুদ্ধে জনগণকে নিয়ে যেতে পারেন, এটা অন্য কেউ পারে না। এমপিদের মধ্যে এরকম আকর্ষণ কারো নাই। আমির হামজাকে নিয়ে অনেকে ট্রল করেন, কিন্তু আমির হামজার যে আকর্ষণ, এটা অন্য কারোর মধ্যে নাই। এই কারণে আমির হামজাকে অবরুদ্ধ করে রাখা, ডিস্টার্ব করা, পদে পদে কিন্তু তাকে বাধা দেওয়ার চেষ্টা করা হয়। এবং আমির হামজা যেহেতু কিছু পরোয়া করেন না, তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং তার পারফরমেন্স সবচেয়ে ভালো, এই জন্য তার পিছনে ষড়যন্ত্র বেশি এবং শত্রুতা করা হয়। কিন্তু যেহেতু আমির হামজার যে আকর্ষণ, এটা আমির হামজার ব্যক্তিগত কোনো যোগ্যতা না, এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আকর্ষণে তাকে এই আকর্ষণ দিয়েছে। এবং আমির হামজা একজন আলেম মানুষ, মুত্তাকি মানুষ, তিনি আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন না, যার ফলে আমির হামজাকে কেউ কিচ্ছু করতে পারবে না। তিনি বিশ্বাস করেন যে মৃত্যুর ফয়সালা আসমানে হয়, জমিনে নয়, আর কপালে থাকলে শহীদই মৃত্যু হবে। এই জন্য তিনি আরো বেপরোয়া গতিতে কাজ করবেন, কোনো কিছু তাকে থামাতে পারবে না। আপনারা কি একটি গান শুনেছেন, সোনার হাতে সোনার কাঁকন কে কার অলংকার? নিশ্চয় শুনেছেন। এই গানটি সুধীন দাশগুপ্তের লেখা এবং কণ্ঠ দিয়েছেন সতীনাথ মুখোপাধ্যায়। সুধীন দাশগুপ্ত গানটি লিখেছিলেন 1956 সালে। আমি এই গানের ইতিহাস আপনাদেরকে বলছি না, এই যে উক্তিটা, এই উক্তির সাথে বর্তমান সময়ে ছাত্র দলের একটা কাজের খুব মিল পাওয়া যাচ্ছে। সেই বিষয়টি আপনাদেরকে, ওই মিলটা আমি এনে দেব। কোন জায়গায় মিল, এই গানের সাথে ছাত্র দলের বর্তমান কার্যক্রমের কোন জায়গায় মিল আছে, সেটি আমি আপনাদেরকে দেখাবো। তাহলে গানের কথাটা কি? সোনার হাতে সোনার কাঁকন কে কার অলংকার। আপনারা জানেন ছাত্র দলের সারা দেশে নতুন করে কমিটি গঠন হয়েছে। এর আগে জেলা পর্যায়ে যে কমিটি গঠিত হয়েছিল, সেই কমিটি নিয়ে দেশের বিভিন্ন জায়গায় যে তুলকালাম কাণ্ড ঘটেছে, এটি আপনারা জানেন। নাসিরের ছবি ব্যবহার করে তার ছবির উপরে জুতাপেটা করা হয়েছে, চান্দা লাগলে চান্দা দে, কমিটিতে নাম দে, ইত্যাদি স্লোগানগুলো আপনারা শুনেছেন। ঘোষণা করব আমার সদর উপজেলা ছাত্র দলের সভাপতি, সাধারণ সম্পাদক, নোয়াখালী পৌরসভার আমি আহ্বায়ক, আমার সদস্য সচিব জিয়াদুল ইসলাম শরীফ, নোয়াখালী সরকারি কলেজের আকবর সভাপতি, উনি আমাদের সবাইকে ওনার নিজের লোকের কারণে বঞ্চিত করে দিয়েছে। আপনারা এই সহ সাক্ষী আছেন, আমরা গত 17 বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, কিন্তু নাসির আওয়ামী লীগ পরিবারের সন্তান, তার আওয়ামী লীগের ওয়ার্ড নাম্বার, সে এখন
আওয়ামী লীগের লোক দিয়ে এখন আমাদের দল নষ্ট করতে চাচ্ছে। শিলং সালাউদ্দিনের কমিটি মানি না, মানবো না, এই ধরনের স্লোগান আপনারা শুনেছেন। এই যে স্লোগানগুলো, এই যে প্রতিবাদগুলো, এটি কেন হলো? একটা ছাত্র দলের বা একটা ছাত্রদের সংগঠনে পদ না পেয়ে পদবঞ্চিতদের এরকম স্লোগান কেন, এরকম প্রতিবাদ কেন? এর মানে হচ্ছে এই ছাত্র দলের যে কমিটি, যে পদ, এই পদ হচ্ছে একটা লাইসেন্স। এই লাইসেন্সটা ব্যবহার করে অনেক আকাম কুকাম এইগুলো করার তারা সুযোগ পায়। এইটা দিয়েই তারা চাঁদাবাজি করে, এই নাম ভাঙিয়ে। যার কারণে পদ না পেয়ে পদবঞ্চিতদের এরকম ক্ষোভ বিক্ষোভ স্লোগান। এমনকি প্রত্যেকটা পদের বিপরীতে আইফোন নেওয়া হয়েছে, 1.5 লক্ষ থেকে 2 লক্ষ টাকা নগদ নেওয়া হয়েছে, এরকম স্লোগানও তারাই দিয়েছে। তাহলে বোঝা গেল যে প্রত্যেকটা পদের বিপরীতে প্রায় 2.5 থেকে 3 লক্ষ টাকার একটা লেনদেন এখানে সংগঠিত হয়েছে। শেষে কি দেখা গেল? ছাত্র দলের ওই জেলা কমিটিতে পদ না পেয়ে কিছু লোকজন, কিছু ছেলেরা ফেসবুক লাইভে এসে কান্নাকাটি করলেন, এবং যারা কান্নাকাটি করেছে আপনারা তাদেরকে দেখেছেন। তারপরে আমি একটা ভিডিও এখানে দেখাই। সমস্যা নেই ভাই, আমি সারা জীবন আপনাদের হয়ে থাকবো। রাজনীতি একটা কালো অধ্যায় আপনারা রচনা করেছেন লক্ষ্মীপুর জেলা ছাত্র দলের। আমাদের জাহিদকে আপনারা বলে গেছেন এই সময় আগে মায়ের কাছে আমি যাই, এই একটা আমার জাহিদের। ভাই আপনি সবচেয়ে বেশি অত্যাচারিত, আপনি সবচেয়ে বেশি আমলিকে অত্যাচারিত। এই ছেলেটার বয়স কত হতে পারে? মিনিমাম 40 থেকে 45। তাহলে একটা ছাত্রের বয়স যখন 40 থেকে 45 হয়ে যায়, সে কি করে ছাত্র দলের কমিটিতে পদ না পাওয়াকে কেন্দ্র করে ক্ষোভ ঝাড়তে পারে? তার মানে এটা নিছক কোনো ছাত্র সংগঠন নয়, এটা অবশ্যই বড় কোনো একটা লাইসেন্স। যাই হোক, সর্বশেষ আসলো সারা দেশে তাদের যে কমিটি গঠিত হলো। এই কমিটি গঠিত হবার পরে ময়মনসিংহেরটা দেখুন একটু। ময়মনসিংহে সম্ভবত 13 না 14 জনের একটা কমিটি গঠিত হয়েছে। এই 13-14 জন কমিটির 11 জনই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক কর্মী। সাতক্ষীরায় যুবলীগের সাবেক কর্মী, সে ছাত্র দলের কমিটিতে। এমনকি আপনারা আশ্চর্য হবেন, ভয়ঙ্কর ব্যাপার কোন জায়গায় গিয়ে পৌঁছেছে ছাত্র দলের রাজনীতি। একটু দেখুন, খালেদা জিয়ার গাড়ি বহরে যে হামলা করেছিল না, যখন খালেদা জিয়াকে আদালতে নেওয়া হচ্ছিল, এইখানে তার গাড়ি বহরে যারা হামলা করেছিল, গাড়ির গ্লাস ভেঙে দিয়েছিল, দেশনেত্রীকে যারা হত্যা করতে উদ্যত হয়েছিল, সেই সমস্ত কালপ্রিটদের, অপরাধীদেরকে তারা এখানে ছাত্র দলের কমিটিতে জায়গা দিয়েছে। তাহলে এই যে টোটাল বিষয়টা, এবং দেশের বিভিন্ন, এবং শুধু এই যে 2-3 জনের কথা আমি বললাম এখানেই শেষ নয়, সারা দেশেই এই একই চিত্র। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের যে সমস্ত নেতাকর্মীরা আছে, এমনকি শেখ মুজিবের বন্দনা করে বই লিখেছেন, ভোট দিয়ে, রাতের ভোট দিয়ে, আমিতে ভোট দিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন, তাদেরকে পর্যন্ত ছাত্র দলের কমিটিতে জায়গা দেওয়া হয়েছে। সুতরাং এইখানে একটা প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই এসে যায় যে ওই যে গানের কথাটা আমি আপনাদেরকে আগে বলেছি, সোনার হাতে সোনার কাঁকন, কে কার অলংকার। এখানে কবি বুঝিয়েছেন যে একটা নারীর হাতে যখন সোনার কাঁকন থাকে, ওই হাতটাও সোনার সাথে তুলনা করা হয়েছে, আর তার হাতে যে চুরিটা, এটাও সোনার। এখন এখানে মূল্যবান কে, সোনাটা নাকি তার হাতটা? কার জন্য কে বেশি মূল্যবান হয়ে উঠেছে? এই প্রশ্ন কিন্তু এই গানের ভিতরে রাখা হয়েছে। আমি আপনাদেরকে এই গানটি স্মরণ করিয়ে দেবার অর্থ হচ্ছে এই, ছাত্রদল সারা দেশে গুপ্ত 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 বললে একটা জিগির তুলেছে। প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য তারা গুপ্ত অস্ত্রটা এমন ভাবে ব্যবহার করছে যেন পৃথিবীতে তারাই ছিল সুপ্ত আর বাকি সব গুপ্ত। এখন বাস্তবে যেটা দেখা যাচ্ছে সেটা গুপ্ত থেকে, ছাত্র দলের ভিতরে গুপ্ত থেকে ছাত্রলীগের ছেলেপেলে তারা কমিটিতে জায়গা পাচ্ছে। এখন এখানে আমরা কাকে গুপ্ত বলবো? ছাত্র দলকে গুপ্ত বলবো নাকি ছাত্রলীগকে গুপ্ত বলবো? কে কার ভিতরে গুপ্ত ছিল? পদ তো পাওয়ার কথা না এখানে ছাত্রলীগ, যেহেতু যারা পদ পাচ্ছে তারা ছাত্রলীগ ছিল, এটা ছাত্র দলের ছেলেপেলের খুব ভালো করে জানার কথা, না জানা থাকার কথাই না। 2টা বিষয় এখানে ঘটেছে। এক হচ্ছে টাকা পয়সার লেনদেন করে পর্যাপ্ত পরিমাণ টাকা পয়সা নিয়ে যাকে খুশি তাকে দেওয়া হয়েছে, বাস বিচার করা হয় নাই। কিন্তু এটা সম্ভাবনা একটু কম, টাকা পয়সা তো নেওয়া হয়েছেই, তারপরেও একটু যাচাই বাছাই হয়েছে। দ্বিতীয় বিষয়টা প্রবল আকার ধারণ করেছে। দ্বিতীয় সম্ভাবনাটা বেশি হবার, দ্বিতীয় কারণটা বেশি হবার সম্ভাবনা এই কারণে যে এখানে আসলে ওই একজন আরেকজনের ভিতরে লীন হয়ে গিয়েছিল, গুপ্ত ছিল একজন আরেকজনের ভিতরে, যার কারণে কেউ কারো পরিচয় শনাক্ত করতে পারেনি। এখন প্রশ্ন থেকে যায় ওইটাই যে তাহলে কি এখানে ছাত্র দল ছাত্র লীগের ভিতরে লীন ছিল নাকি ছাত্রলীগ ছাত্র দলের ভিতরে লীন ছিল? এখন ওই সোনার হাতে সোনার কাঁকন, কে কার অলংকার, কে কার ভিতরে গুপ্ত ছিল, এটি বড় বোঝা দেয়। কাকে ছেড়ে কাকে আমি গুপ্ত বলি, এই বিষয়টা প্রবল আকারে সামনে এসেছে।